সবাইকে অনলাইন টিউশন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6-এর বাংলার প্রথম অধ্যায়ের ভর দুপুরের কোয়েশ্চেন অ্যান্সার অনুশীলনীর প্রশ্নগুলো। তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখো, সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবে। প্রথমে দিয়েছে কবি পরিচিতি থেকে কিছু কোয়েশ্চেন দিয়েছে। দেখো এই কোয়েশ্চেনগুলো তোমরা এর মধ্যে থেকেই পেয়ে যাবে। এক একটা বলেছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখানে দেখো জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায়। দু একটা বলেছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে কী কী রয়েছে? নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু। তোমরা এর মধ্যে যেকোনো দুটি লিখে নিতে পারো। এবারে দুইয়ের দাগের এক একটা বলেছে যে অসত্য গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় বিশাল ছাতার মতো অসত্য গাছটি রোদ বৃষ্টি থেকে মানুষকে রক্ষা করে এবং শীতল ছায়া দান করে, তাই অসত্য গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। দুইটা বলেছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতার রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলোকে আকাশ ছুঁয়ে যেতে দেখছে। তিনেরটা বলেছে নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। তাহলে নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা বড় নৌকা বাঁধা আছে, এই দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। তিনের দাগেরগুলো বলেছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এর অর্থগুলো একই হবে, সেগুলো কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো আমি করেছি। দেখো তিনের দাগে বলেছে তৃণ মানে ঘাস, তটিনী মানে নদী, গোরক্ষক মানে হলো রাখাল, পৃথিবী মানে বিশ্বভুবন, আর জলধর মানে মেঘ। চারের দাগে বলেছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। তাহলে দেখো বলেছে ঘাস হবে ঘেঁষো, রাখাল হবে রাখালিয়া, আকাশ হবে আকাশী, মাঠ হবে মেঠো, আদর হবে আদুরে, গাছ হবে গেছো, আর লোক হবে লৌকিক। পাঁচের দাগেরগুলো বলেছে দেখো পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। দেখো নদীর সাথে উপসর্গগুলো দেখো কালো কালিতে আমি লিখে দিয়েছি। নদী, আদর, অনাদর, বাতাস, প্রতি বাতাস বা সুবাতাসও হতে পারে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। ছয়গুলো বলেছে নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। এখানে দেখো এখানে আমার উদ্দেশ্যগুলো কোনটা। ছয়দের একটা বলেছে ওই যে অসৎ গাছটি, ও তো প্রতীকজনের ছাতা, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে ওই যে অসৎ গাছটি। এবার তাহলে এর সম্প্রসারণ করবো, উদ্দেশ্যের সম্প্রসারণ করবো, তাহলে উদ্দেশ্যকে এর সম্প্রসারণ করবো। তাহলে আমি দেখো লিখেছি মাঠের মাঝে থাকা ওই যে অসৎ গাছটি, তাহলে মাঠের মাঝে থাকা ওই যে অসৎ গাছটি। দুয়েরটা বলেছে কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, তাহলে কে ওড়ায়? বাতাস, তাহলে বাতাস হয়ে গেল আমার এখানে উদ্দেশ্য। তাহলে বাতাসটার এবার সম্প্রসারণ করব, যে বেপরোয়া বাতাস, তোমরা লিখতেই পারো। তিনেরটা বলেছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, তাহলে তিনেরটাকে বলেছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, তাহলে কে ঘুমাচ্ছে? বিশ্বভুবন, তাহলে বিশ্বভুবন হয়ে গেল আমার উদ্দেশ্য। তাহলে বিশ্বভুবনের এবার আমি সম্প্রসারণ করব, তাহলে সুসজ্জিত বিশ্বভুবন, এটা লিখতেই পারি। দেখো সাতেরটা কি বলেছে বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে, যাদের অর্থ একই। মানে বিশ্ব এবং ভুবন একসাথে উপস্থিত আছে, বিশ্ব এবং ভুবন দুটো শব্দের অর্থই এক, এমন 5টি শব্দ তুমি তৈরি করতে বলেছে। এমন 5টি শব্দ তাহলে লিখতে হবে। দেখো ছোটোখাটো লেখালেখি, নদী, কাজকর্ম, লজ্জা সরব। আর এটা বলেছে ওই যে অসৎ গাছটি অংশে এই একটি দূরত্ববাচক বিশেষক নির্দেশক সর্বনাম, মানে ওই কথা দিয়ে আমার দূরের একটা বিশেষ নির্দেশক সর্বনাম বোঝাচ্ছে। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। তাহলে এমন কয়েকটি নির্দেশক সর্বনাম দূরত্ববাচক লিখি, যেমন ওইখানে, ওই তো, ওইগুলো, ওরা, ওটা ইত্যাদি। তাহলে তো 9টা বলেছে প্রতীকজনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো। এখানে সম্বন্ধ পদ চিহ্নিত করো, কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো, আর নতুন সম্বন্ধযুক্ত পদ শব্দযুক্ত পদ তৈরি করো, যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম ইত্যাদি। এখানে সম্বন্ধটা কি, এরকম আরও কয়েকটি পদ হচ্ছে খড়ের আঁটি, খোলের মধ্যে, ঘাসের গালচেখানি, গাছের তলায়, নদীর ধারে ইত্যাদি। নতুন সম্বন্ধযুক্ত পদগুলো আর কি কি, গাছের পাতা, নৌকার মাঝি, গুড়ের মিষ্টি, মাটির বাড়ি, পাখির ডানা ইত্যাদি।
আচ্ছা 10-এরটা বলেছে ওই বড় নৌকাটি বলতে একটি নৌকাকে বোঝানো হয়েছে। ওই নৌকার সঙ্গে টি নির্দেশক বসে ব্যবহৃত একবচন বোঝানো হয়েছে। এরকম একটিমাত্র বচন রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। মানে এক বচন বোঝাবে এমন কয়েকটি শব্দ লেখো যেই নির্দেশক দিয়ে এক বচন বোঝাবে। তাহলে এমন কয়েকটি নির্দেশক হলো কি কি? যেমন একটি মাত্র রূপ বোঝায় এমন কয়েকটি নির্দেশক হলো কি কি? টিটা, খানাখানি, যেমন পাখিটি, বইটা, পেনখানা, ঘরখানি ইত্যাদি। তাহলে হচ্ছে কবিতা থেকে বহুবচন প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে আর কিভাবে আমরা বহুবচন রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তাহলে কি কি সাহায্যে আমরা বহুবচন লিখতে পারি? যেমন কবিতা থাকা বহুবচনগুলি কি কি? মেঘগুলো, কবিতায় আছে মেঘগুলো আর লোকগুলো, এগুলো কবিতায় আছে। এবার শব্দের সাথে আমরা রা, গুলি, গণ যোগ করে বহুবচন করা যায়। যেমন ছেলেরা, গাছগুলি, বন্ধুগণ ইত্যাদি। এবার 12 একটা বলেছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? তাহলে কবি এখানে এর মাধ্যমে কি বোঝাতে, মানে কি ভেবেছে, তার এই ভাবনাটার কারণ কি সেটাই বলতে চেয়েছে। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতায় কবির এমন ভাবনার কারণ হলো গ্রীষ্মের দিনে মধ্য দুপুরে সবাই অর্থাৎ মানুষজন সবাই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে, এছাড়া অন্যান্য পশু পাখিরা কোথাও না কোথাও বিশ্রাম নিচ্ছে। কবি দুপুরবেলায় এমন নিশ্চুপ রূপ দেখে মনে হয়েছে যে সমগ্র বিশ্বভুবন এইখানেই ঘুমাচ্ছে। 12 কি বলেছে? ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন তা লেখো। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় দেখা যায় গ্রীষ্মকালের এক দুপুরবেলায় পশু পাখি ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেছে। অশ্বত্থ গাছটি তার ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে এবং তার নিচে সবুজ ঘাস গজিয়েছে। গাছের তলায় শুয়ে শুয়ে রাখালরা মেঘেদের আকাশ ছুঁয়ে যাওয়া দেখছে। নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা বড় নৌকা বাঁধা আছে। বাতাসে গুঁড়ো সাদা ধুলো উড়ছে। যে যার ঘরে ঘুমাচ্ছে, সারা প্রকৃতি যেন ঘুমাচ্ছে। এরকমই দুপুরের দৃশ্য ফুটে উঠেছে কবিতায়।